বাঙালির জন্য যেই মধুপুর আর গিরিডি আজ উইকেন্ড ডেস্টিনেশন, এক সময় তা ছিল মাসের পর মাস শান্তিতে কাটানোর ঠিকানা। গিরিডিতেই থাকতেন প্রফেসর শঙ্কু, হেঁটে বেড়াতেন উশ্রী নদীর পাড়ে। আজকের গল্প এই মধুপুর আর গিরিডিকে নিয়েই। এই ভিডিওতে জানবো কিভাবে মধুপুর পৌঁছলাম, দেখাবো সুন্দর একটা হেরিটেজ স্টে আর তার খাওয়া দাওয়া, ঘুরে দেখব অনেক কটা সাইট সিইং পয়েন্ট, আর অবশ্যই বলবো কেন 540 মিলিয়ন বছর পুরনো শিলা গঠনে তৈরি হওয়া ছোটনাগপুর মালভূমির এই অঞ্চল হাওয়া বদলের জন্য এত জনপ্রিয় হয়ে উঠেছিল বাঙালির কাছে। এখন কেমন আছে বাঙালির এক সময়ের হাওয়া বদলের ঠিকানা? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার আমার গন্তব্য মধুপুর আর গিরিডি। আজকের গল্প শুরু করব, কিন্তু তার আগে আপনাদের সবাইকে ওয়েলকাম টু জিপসিজ উইথ জবস। শুরু করা যাক আজকের গল্প। ঝাড়খণ্ডের আগের উইকেন্ড ট্যুরগুলোর মতোই এবারেও ট্রেন ধরছি হাওড়া স্টেশন থেকে, সকাল 8টার পূর্বা এক্সপ্রেস। আমি মধুপুর যাচ্ছি শুক্রবার সকালে। 1 রাত 2 দিনে মধুপুর গিরিডি ঘুরে মধুপুর থেকে শনিবার রাতের ট্রেন ধরে রবিবার ভোরবেলা কলকাতা ফিরব আমি। আপনারা এই প্ল্যানটাই শনিবার সকালে শুরু করে সোমবার ভোরবেলা কলকাতা ফিরতে পারেন, তাতে অফিস ছুটি নেওয়ার দরকার পড়বে না। ট্রেন যখন মধুপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছলো, ঘড়িতে তখন সময় 11টা 44। ট্রেন 14 মিনিট লেট। ওভারব্রিজ ধরে স্টেশনের বাইরে এসে অটোতে চেপে বসলাম। এখান থেকে সেট হেরিটেজ গেস্ট হাউসের ভাড়া 50 টাকা। সময় লাগলো মিনিট 10-এরও কম, মাত্র 2 কিলোমিটার দূরত্ব। গেস্ট হাউসের বাইরে অটো থামতেই মনটা ভালো হয়ে গেল, যেমন ভেবেছিলাম তেমনই। সাজানো গোছানো বাগান আর দালান পেরোলেই ভেতরে রিসেপশন। আমাদের রুম নাম্বার 1। পরিষ্কার বিছানা, ফ্রি ওয়াইফাই, বড় আয়না, এসি, ফ্যান, ইলেকট্রিক কেটলি সবই আছে। ওয়াশরুমটাও বেশ গুছানো, সাবান, শ্যাম্পু, ময়েশ্চারাইজার, চিরুনি, এমনকি সুগন্ধি ইনসেন্সও দেওয়া আছে। এই রুমের ভাড়া প্রতিদিন 2500 টাকা। স্নান সেরে লাঞ্চে বসতে বসতে প্রায় 2টো বেজে গেল। আগে থেকেই বলে রেখেছিলাম ভাত, ডাল, আলু ভাজা আর মাটন খাবো। এখানে কিন্তু থালি নেওয়ারও অপশান আছে, আবার আলাদা আলাদা করেও সব ডিশ অর্ডার করতে পারেন, তবে থালিতেই খরচাটা কিছুটা কম হবে। আমি ভিডিওর শেষে মেনু সমেত খরচের বিবরণ দিয়ে দেব।
লাঞ্চ সেরে নিয়ে 3:30 নাগাদ টোটো ধরে বেরিয়ে পড়লাম সাইট সিং করতে। আজ টোটোয় চেপে ঘুরে দেখব মধুপুরের লোকাল সাইট সিং। গিরিডি সমেত বাকি দ্রষ্টব্য জায়গাগুলো দেখব কালকে। গেস্ট হাউসে বললে তারাই টোটো ডেকে দেবে। টোটোর ভাড়া পড়বে ঘন্টায় 200 টাকা। আপনারা চাইলে 500 টাকা দিয়ে অটো রিজার্ভ করে নিতে পারেন। সেক্ষেত্রে অটো কি কি জায়গা দেখাবে সেটা অবশ্যই জেনে নেবেন। সাইট সিংয়ের পথে প্রথমেই পড়লো একটা পুরনো বাঙালি বাড়ি। সেই ভগ্নাবশেষ দেখে টোটোয় উঠে বসলাম আবার। পরের গন্তব্য ছিল বিবেকানন্দ মঠ। মধুপুর বিবেকানন্দ মঠে কিন্তু থাকার জায়গাও আছে। 500 টাকা মাথা পিছুতে আছে ডরমেটরি, এছাড়া নন এসি রুম এবং একটি এসি রুম আছে। বিবেকানন্দ মঠ দেখে আমরা চললাম কপিল মঠ দেখতে। দরজা খুলে ভেতরে ঢুকে পড়লাম। গাছগাছালিতে ভর্তি মঠের প্রাঙ্গণ, প্রচুর পাখি আর ঝিঁঝিও ডাকছে। এইটা মন্দির, শুধু সকালে খোলা হয়। ভেতরেই আছে কপিল মুনির একটি মূর্তি। কপিল মঠের পরেই পড়ল দেবালয়। এটিও উপাসনার জায়গা। প্রতিষ্ঠাতা বাঙালি, তার জীবন বৃত্তান্ত লেখা আছে এইখানে। দেবালয় দেখে 52 বিঘা অঞ্চল দিয়ে ছুটল টোটো। জায়গাটা বাঙালি পট্টি হিসেবেও বিখ্যাত। পথের দুই ধারে প্রচুর বাঙালি বাড়ি, যার অধিকাংশই পরিত্যক্ত। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নয়া মা, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি। তার মধ্যেই একটা বাড়ির নাম চোখে পড়ল, সোনার বাংলা।
কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা। এরপর রাজবাড়ি রোডে এসে আমরা দেখে নিলাম এখানকার সেই গির্জা যা আজ অবধি কোনো ব্লগার খোলা অবস্থায় দেখার সৌভাগ্য অর্জন করেননি। আমিও বন্ধই পেলাম। শুনলাম গির্জা খোলা থাকে রবিবার সকালে। ভালো করে ঘর বানাইয়া কয়দিন থাকুম আর ভালো করে ঘর বানাইয়া। গির্জা থেকে দুপায়ে গেলেই রাস্তার উল্টো দিকে পড়বে মধুপুর রাজবাড়ি। তার একাংশে গড়ে উঠেছে চোখের হাসপাতাল ও বিরিয়ানির দোকান। দেখি পাকনা সুলামার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা। ফুলের ভাড়ে নুয়ে পড়ার মতন অবস্থা। রাজবাড়ি দেখে আমরা চললাম পাত্রল কালীবাড়ি। পথে এই বাড়িটা দেখিয়ে আমাদের টোটো চালক বললেন ভূত বাংলা হ্যাঁ। ভূত আমাকে দেখা দিক না দিক, আমি তো ভূত ভালোবাসি, অতএব টোটো থেকে নেমে ঘুরেই এলাম একটু। এরপর আবার চললাম কালীবাড়ির পথে। তবে মন্দির 5টায় খোলার কথা থাকলেও 5টা 20তেও আমরা মন্দির বন্ধ পেলাম। শুনলাম খুলবে সন্ধে 6টা 20তে। অগত্যা চললুম চা খেতে। ঠিক করলাম কালকে গিরিডি দেখতে যাওয়ার আগে আমরা কালীবাড়ি দেখব, সকালে খোলাই থাকে। চা খেয়ে যখন আমরা গেস্ট হাউস ফিরছি তখন সূর্যি মামা অস্ত যাচ্ছেন পশ্চিম আকাশ লাল করে। গেস্ট হাউস পৌঁছলাম যখন তখন সময় 6:30। বাইরের দরজায় আলো জ্বলে উঠেছে, আর ঘরে ঢুকিনি। সন্ধ্যের স্ন্যাক্সের জন্য দুধ চিনি ছাড়া দার্জিলিং টি আর আলুর পকোড়া অর্ডার করে এই বারান্দাতেই বসে পড়েছিলাম। আলো জ্বলে ওঠার পর নিজের রূপ পাল্টেছে গেস্ট হাউস, সাথে ফুরফুরে হাওয়া। বাকি সন্ধেটা কেটেছিল বারান্দার আরাম কেদারায় বসেই। 10টা নাগাদ ডিনার করে নিয়েছিলাম। যেটা না বললেই নয় সেটা হলো এখানকার রান্নার স্বাদ অসাধারণ, কিন্তু খাবার একদমই রিচ নয়। ভেজ থালি অর্ডার করেছিলাম। মেনুতে ছিল সরু চালের ভাত, বেগুন ভাজা, আলু পটলের তরকারি, ডাল আর চাটনি। ডিনার সেরে একটু হাঁটাহাঁটি করেই শুয়ে পড়েছিলাম। আসল সাইট সিইং শুরু হবে কালকে, তার আগে একটু নির্ভেজাল ঘুম দরকার।
সকালে ঘুম ভাঙলো পাখির ডাকে, তারপর বারান্দায় বসে চা খেতে খেতেই চলে এলো ব্রেকফাস্টের ম্যাগি। ব্রেকফাস্ট করে আমরা প্রথমেই চললাম পেট্রোল কালীবাড়ি দেখতে। গাড়ি থেকে নেমে হাঁটা লাগালাম। আজ শনিবার, তাই ভক্তদের ভিড়। ভেতরে আছে শিব মন্দির, মা মনসা মন্দির, এইটা মূল মন্দির। কালীবাড়ি দেখে গাড়ি ছুটলো গিরিডি সাইট সিইং করতে। প্রথমে যাব উসরি ফলস আর খান্দলি ড্যাম, কারণ ওগুলোর দূরত্বই সব থেকে বেশি, আর ফেরার পথে আরো কয়েকটা জায়গা দেখে নেব। এই লাল কাঁকড় মেশানো মাটি, ছোট ছোট টিলার রুক্ষ প্রান্তর, কোথাও বা সবুজের গালিচা, এই হলো মধুপুরের আসল রূপ। মধুপুরের দুই দিক দিয়ে বয়ে গেছে দুই নদী, একদিকে পাত্র নদী, অপর দিকে জয়ন্তী নদী, আর দুই নদীর মাঝখানে মধুপুর। মধুপুরের বিস্তীর্ণ অঞ্চল ছোটনাগপুর মালভূমির এক অংশ তো বটেই, সেই সঙ্গে রাজমহল পাহাড়েরও এক্সটেনশন। পৃথিবীতে যত রকম অতি প্রাচীন রক ফরমেশন আছে, তাদের মধ্যে একটি হলো এই ছোটনাগপুর মালভূমির রক ফরমেশন। ছোটনাগপুর মালভূমির পাথর বা পাহাড়গুলো মূলত প্রি কেমব্রিয়ান সময়ের, অর্থাৎ প্রায় 540 মিলিয়ন বছরের পুরনো। হ্যাঁ, 540 বছর নয়, 540 মিলিয়ন ইয়ার্স। এই অতি প্রাচীন রক ফরমেশন বিভিন্ন খনিজে সমৃদ্ধ, এবং সেই জন্যই এখানকার জলে মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টসের পরিমাণ অনেক বেশি। মধুপুর, গিরিডি, শিমুলতলা এই অঞ্চলে স্বাস্থ্য উদ্ধার করতে আসা বাঙালির মাসের পর মাস থেকে যাওয়ার পেছনে এবং পেটের ব্যামো সারার গল্পের পেছনের কারণ ছিল এই খনিজ সমৃদ্ধ জলই। সেই সময় অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়নি। পেনিসিলিন আবিষ্কার হয় 1928-এ, কিন্তু ব্যবহৃত হওয়া শুরু হয় 1940 থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেই অ্যান্টিবায়োটিকের ব্যবহার বেড়ে ওঠে এবং আস্তে আস্তে তা সহজলভ্য হয়। ঠিক এই সময় থেকেই স্বাস্থ্য উদ্ধারের জন্য হাওয়া বদলের প্রয়োজনীয়তা কমতে থাকে। জনপ্রিয়তা হারায় ছোটনাগপুর মালভূমির এই ছোট ছোট জায়গাগুলো। ছোটনাগপুর মালভূমির বিস্তৃতি বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ, এই 5 রাজ্য জুড়ে। যাওয়ার পথেই পড়ল জয়ন্তী নদী। একটা চা বিরতির জন্য পথের ধারে দাঁড়ালাম। চা খেয়ে গাড়ি আবার ছুটলো উসরির দিকে। মধুপুর থেকে উসরি আসতে সময় লাগলো প্রায় 2 ঘন্টা।
কাছে আসতেই ভিজিয়ে দিচ্ছে জলের ছিটে। নিচে নেমে আরও কাছে চলে এলাম। উসরি ফলসের ঢোকার আগেই ফলসের পাশে পড়বে একটা রাস্তা, একটা ওয়াচ টাওয়ার আছে সেখানে। ওপরে উঠলে দেখা যায় উসরি নদীর ফলস হওয়ার আগের রূপ। উসরি দেখে আমরা চললাম খান্দলি ড্যাম দেখতে। গাড়িতে এখান থেকে সময় লাগবে মিনিট 30-40। ড্যামে পৌঁছানোর আগেই দূর থেকে দেখা যায় খান্দলি পাহাড়। পাহাড়ের উল্টো দিকেই ড্যামে যাওয়ার রাস্তা, প্রচুর স্ট্রিট ফুডের দোকান। আকাশে মেঘ, তাই জলের রঙও ধূসর। আছে একটা সুন্দর করে সাজানো পার্কও। ড্যাম দেখে আমরা চললাম বুড়াই পাহাড়ের দিকে, কিন্তু পেটে ছুঁচোয় ডন দিচ্ছে, তাই ঠিক করলাম আগে খেয়ে নেব। 3টে নাগাদ এই ধাবায় দাঁড়িয়েছিলাম খেতে। শ্রাবণ মাস, তাই শুধু ভেজ থালি অ্যাভেলেবেল, একদম নিরামিষ। থালির ভিডিও নেই, কারণ খিদের চোটে ভিডিও তুলতেই ভুলে গিয়েছিলাম। এরপর গাড়ি ছুটল বুড়াই পাহাড়ের দিকে। ধাবা থেকে বুড়াই পাহাড়ে পৌঁছতে সময় লাগবে প্রায় মিনিট 30 মতন। বুড়াই পাহাড়ের একটু আগেই পড়বে পাত্র নদী। বুড়াই পৌঁছে গেলাম। চারিদিকে পাহাড় ঘেরা, আর মাঝখানে তৈরি হয়েছে একটি লেক। অনেকেই বলেন এই লেকের সৃষ্টি উল্কাপাতের ফলে। ব্যাপারটা সত্যি না মিথ্যে ভেরিফাই করতে পারিনি, তবে তাতে রূপ উপভোগ করা আটকায় না। কেউ সঠিক ইনফরমেশন জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আছে একটি গুহা, এবং অপর পাহাড়টির মাথায় আছে একটি মন্দির। একসময় এই অঞ্চলে ছিল ঘন জঙ্গল। কথিত আছে সেই সময় ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে পুজো দিত এই মন্দিরে।
আগ্নেয় শিলায় গঠিত এই পাহাড়, একটাই বড় পাথর, তার ওপরে মন্দির। মন্দিরে আছে শিবলিঙ্গ আর তার ওপরে পাথরের তৈরি এই ত্রিশূল। বহু বছর ধরে ওয়েদারের সাথে যুদ্ধ করে অদ্ভুত আকৃতি পেয়েছে এই পাহাড়। নরম আগ্নেয় শিলা ক্ষয় হয়ে পাথরের গায়ে তৈরি হয়েছে অজস্র ছোট ছোট গর্ত। বুড়াই পাহাড় দেখে আমরা চললাম আজকের শেষ গন্তব্য বাকুলিয়া ফলস দেখতে। পথে পড়ল বকুলিয়া নদী। মধুপুর ফেরার পথেই পড়বে বকুলিয়া ফলস। মেন রাস্তা থেকে মিনিট 10 মতন ভেতর দিকে ঢুকতে হবে। দেখতে দেখতেই পৌঁছে গেলাম। স্থানীয় বাচ্চারা মাছ ধরছে ঝর্ণার দুই তীরে। শান্ত নদী বকুলিয়া পাথরের ঢাল বেয়ে নেমে আসার সময় হয়ে উঠেছে ঝর্ণা, বেড়েছে তার জলের তোড়। তারপর নিচে নেমে স্থির হয়ে তৈরি করেছে বেলে পাথরে ঘেরা একটা ছোট্ট লেক। তারপর আবার পাথরের ফাঁক দিয়ে রাস্তা খুঁজে নিয়ে নিজের শান্ত রূপ ধারণ করে বয়ে চলেছে নদী হয়ে। বকুলিয়া ঝর্ণা দেখে আমরা ফিরে চললাম গেস্ট হাউসের দিকে। আপনারা কিন্তু দ্বিতীয় দিন সকালেই 9টা নাগাদ হোটেল চেক আউট করে এই সমস্ত সাইট সিং করে সোজা স্টেশনেই ড্রপ নিয়ে নিতে পারবেন। সন্ধে 6টার মধ্যেই স্টেশন পৌঁছে যাবেন। আমার ট্রেন মধুপুর থেকে রাত 10:40 পূর্বাঞ্চল এক্সপ্রেস। সাইট সিং শেষ করে গেস্ট হাউসে ফিরে সেখানেই সন্ধেটা কাটিয়ে তাড়াতাড়ি ডিনার সেরে নিয়েছিলাম। তারপর 10টা নাগাদ টোটো ধরে স্টেশন চলে এসেছিলাম। কেমন লাগলো মধুপুর গিরিডির গল্প? কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লেগে থাকলে দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এই রকমই আরও অনেক গল্প শোনার জন্য। আজকে আসি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা। সেট হেরিটেজ গেস্ট হাউসের এসি ডাবল রুমের ভাড়া পড়েছিল প্রতিদিন 2500 টাকা, দুদিনে 5000 টাকা। খাবারের খরচ হয়েছিল 2 দিনে 2270 টাকা, ব্ল্যাক টি 15 টাকা, মিল্ক টি 25 টাকা, ভেজ থালি 180 টাকা। এছাড়া আলা কার্টে মাটন কারি 350 টাকা প্লেট, ভাত 100 টাকা প্লেট, আলু ভাজা 60 টাকা প্লেট, ডাল 80 টাকা, স্ন্যাক্স আর আলুর পকোড়া 60 টাকা প্লেট, ব্রেকফাস্টের ব্রেড অমলেট 80 টাকা এবং এগ ম্যাগি 60 টাকা। এছাড়া স্টেশন থেকে গেস্ট হাউস অব্দি অটো ভাড়া পড়েছিল 50 টাকা। টোটোতে স্টেশন ড্রপও 50 টাকা। টোটোতে প্রথম দিনের সাইট সিং 500 টাকা। দ্বিতীয় দিনের সাইট সিং এর জন্য এসি গাড়ি পড়েছিল 3200 টাকা।